বুকে ব্যথা বেশি হলে তখন 4টা একসঙ্গে খেতে বলা হয়। ওটা একটা ডোজ বা 2টা ডোজের, একটা ডোজের একদিনে একটা ডোজের বেশি নর্মালি আমরা দিই না, এই আর কি। তো আর এই যে থার্ড হচ্ছে ন্যাপ্রোক্সেন। যে কোনো মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাংসপেশির মধ্যে ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বাস অলরাউন্ডার। খালি দয়া করে একটা কথা মনে রাখবেন, যখন একটা পেশেন্টের গায়ে জ্বর, পাশাপাশি শরীরের মাংসপেশির মধ্যে ব্যথা, দেখেন গায়ে জ্বর মাংসপেশির মধ্যে ব্যথা, এটা ডেঙ্গুর লক্ষণ নয়। গায়ে জ্বর আছে, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা, পাশাপাশি মাংসপেশিতেও ব্যথা আছে। এই যে জ্বরের রোগীর যখন শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা বা হাড়ের মধ্যে ব্যথা, এই জাতীয় লক্ষণ পাবেন, বা চোখ ব্যথা, চোখের পেছনে ব্যথা, কালো পায়খানা, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত, এগুলো পরে শুরুর দিকে যে এইটুকুই জ্বরের রোগীর ওই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা বা হাড়ের মধ্যে ব্যথা। যদি কোনো জ্বরের রোগী ক্লেম করে জ্বরের সঙ্গে তার জয়েন্টে জয়েন্টে বা হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, যেটা আগে হতো না, বুঝবেন যে এটা ডেঙ্গুর লক্ষণ। তো যাই হোক, এই জন্য জ্বরের রোগীকে সাধারণত আমরা অন্য কোনো পেইন কিলার দিই না। এতে ভয় পাবেন না। একটা জ্বরের রোগীকে ধরেন কিভাবে চিকিৎসা দেওয়া হয়, ওর জ্বর আছে, আমরা প্যারাসিটামল দিচ্ছি, নাপা 500 হোক, 665 হোক, বা 1000 মিলিগ্রাম হোক। জ্বর ব্যথা বেশি, 1000 মিলিগ্রাম ট্যাবলেট 3 বেলা। মাঝারি ধরনের তাহলে 665 3 বেলা, এই তো গেল। তারপরে ধরেন তার সমস্যা অনুযায়ী তাকে একটা বেটার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিকটা যখন তার ইনফেকশনের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, আর জ্বরের জন্য আমরা প্যারাসিটামল তো দিলাম, নাপা হোক এইচ হোক, দেখবেন যে 2-1 দিনের মধ্যে মোটামুটি তার একটা বেটার ইমপ্রুভমেন্ট আসা শুরু হয়। দিন যাবে, আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ, যদি ডেঙ্গু না হয়। ঠিক আছে। তো আহ আপনারা চেষ্টা করবেন, আমি তো জ্বর নিয়ে পরে কথা বলবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমরা নর্মালি যেটা করি, যে কোনো ভালো চিকিৎসক তার দায়িত্ব কি জানেন, একজন রোগী জ্বর নিয়ে আসছে, তো তো তাকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। সেটা কি, জ্বর নিয়ে আসলে প্যারাসিটামল, যে ওর নাপা হোক এইস হোক দেন। তারপরে কি সর্দি আছে, সর্দির ওষুধ দেন। কাশি আছে, কাশির ওষুধ দেন। ঠিক আছে, কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না। 3 দিন পার হলো, যেমন ধরেন আপনার ম্যাডামের গত পরশুদিন গায়ে জ্বর, ঠিক আছে, মোটামুটি 1 থেকে 1.5 দিন জ্বর থাকলো, আর নাই, সে একদম পরিপূর্ণ সুস্থ। সর্দি ছিল, হাঁচি ছিল, আমি প্যারাসিটামল দিয়েছি আর ওই যে রূপা দিয়েছি অ্যান্টিহিস্টামিন, যেটা আপনাদের পড়াইছি। এই যে আজকে 3য় দিন, সে মোটামুটি কাল রাতের পর থেকে জ্বর টর আর আসেনি, সে পরিপূর্ণ সুস্থ। এখন ধরেন তাকে যদি আমি অ্যান্টিবায়োটিক দেই, অ্যান্টিবায়োটিক শুরু করা মানে সেটা ফুল কোর্স কমপ্লিট করতে হবে 7 দিনের। অ্যাজিথ্রোমাইসিন হলো অন্তত 5 দিনের। এখন এই যে বেশিরভাগ আমাদের জ্বর বাবা, এগুলো ভাইরাল ইনফেকশন। মেডিকেল সায়েন্স বলছে যে কোনো জ্বরের রোগী আসলে প্রথমে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেন, মানে লক্ষণ অনুযায়ী চিকিৎসা। জ্বর আছে, জ্বরের ওষুধ, ওটা তো জ্বর ব্যথা 2 কাজই করবে, অন্য কিছু দিয়েন না ব্যথার জন্য। সর্দি আছে, সর্দির ওষুধ, কাশি আছে, একটা মন্টেলুকাস দেন। এগুলো দেন, 3 দিন 4 দিন দেখেন ভালো হলো না, তারপরে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে হবে। নর্মালি অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক যেগুলো ধরেন ধরেন জিম্যাক্স, কথার কথা, আমরা জ্বরের জন্য 2 বেলা 7 দিন 5 দিন, প্রয়োজনে 7 দিনে দেওয়া যেতে পারে। ঠিক আছে। আর এমনি ছোটখাটো সমস্যায় সিঙ্গেল ডোজ 1 বেলা করে 5 দিনও দেওয়া যায়। তো যাক হলো, পরে আসবে। তো দেখেন যে এটা হচ্ছে নিয়ম। এখন অনেক সময় রুগীদের ধৈর্য কম থাকে, তখন হয়তো অনেক চিকিৎসক শুরুতে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তবে দিয়ে দিলে রুগীকে বুঝিয়ে বলতে হবে আপনি এটা ফুল কোর্স কমপ্লিট করবেন, আপনি 2 দিনে সুস্থ হলেও ফুল কোর্স কমপ্লিট করবেন, না হলে ওই অ্যান্টিবায়োটিকটা তার শরীরে অকার্যকর হয়ে যাবে পরবর্তীতে। শুধু তার শরীরে না, সে অনিয়ম করার কারণে সমাজের সবাই আস্তে আস্তে সবার বডিতেই ওই অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাবে। এটাকে বলে অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। ধরেন একটা রুগী কোন একটা অ্যান্টিবায়োটিক আপনি 5 দিন খেতে বলছেন, ধরেন জিম্যাক্স 500 2 বেলা 5 দিন খেতে বলছেন জ্বরের জন্য। এখন ও 2 দিনে সুস্থ, আর খেলো না। তো ধরেন ওর শরীরের 80% ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে গেল, 20% বেঁচে আছে। ব্যাকটেরিয়া দেখেন ক্ষুদ্র অণুজীব, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা কিন্তু অনেক চালাক। একটা জীব জীব যেটাকে খালি চোখে দেখতে পাচ্ছি না, তার অস্তিত্ব, সেটা অনেক চালাক। ওই যে 20% ব্যাকটেরিয়া বেঁচে গেল, শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া, ওরা আপাতত ওই রুগীর আর কোনো সমস্যা করবে না। ওরা ওই রুগীর হাঁচি কাশির মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসবে, এসে প্রকৃতিতে এসে মাল্টিপ্লাই করবে, 1টা থেকে কোটি কোটি হয়ে যাবে।
এবং ওরা যে ওদের বংশধর তৈরি করবে তাদেরকে ওই মেসেজটা দিয়ে দেয় যে এই ধরনের একটা কেমিক্যাল আমাদের প্রজন্মকে ধ্বংস করছে, তোমরা সাবধানে থেকো। তখন ওরা সবাই মিলে করে কি, ওদের সেল ওয়াল বা কোষ প্রাচীর পরিবর্তন করে ফেলে, ঠিক বুলেট প্রুফ জ্যাকেট পরার মতো। পরবর্তীতে ওই ব্যাকটেরিয়া দেখেন অনিয়ম করলে একজন, এবং তার শরীরে ব্যাকটেরিয়া গুলো বাইরে বের হয়ে আসলো, কেমিক্যালটাকে কিন্তু অ্যান্টিবায়োটিকটা কিন্তু চিনে ফেলছে। পরবর্তীতে ওরা ওদের কোষ প্রাচীর পরিবর্তন করে ফেলে বুলেট প্রুফ জ্যাকেট পরার মতো। পরবর্তীতে ওই জীবাণু আপনার শরীরে আগে ঢুকবে, কারণ আপনি তো ডাক্তার, চিকিৎসা দেন আপনি। রুগী অসুস্থ লাগে আপনার কাছে আসে, দেখবেন যে রুগী কিন্তু জীবাণু সাথে নিয়ে আসে, খালি রোগ মানে অসুস্থ হয়ে আসে না। একটা রুগী চেম্বারে শুধু অসুস্থ হয়ে আসে, সে কিন্তু জীবাণু সাথে নিয়ে আসে, মনে রাখবেন। দেখবেন আগে আপনি আক্রান্ত হবেন, আপনার পরিবার আগে আক্রান্ত হবে, ও ব্যাকটেরিয়া আপনার শরীরে আপনার চেম্বারে দিয়ে যাবে। ওর টাকার মাধ্যমে আপনার আহ, হাতে চলে যাবে ব্যাকটেরিয়া, বা ওর হাঁচি কাশির মাধ্যমে আপনার চেম্বারে ব্যাকটেরিয়াটা ছড়ায় যাবে। পরবর্তীতে দেখবেন যে আমাদের কমিউনিটিতে এই ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে যেয়ে অন্যের শরীরে যখন ঢুকবে, আপনার শরীরে ঢুকবে, আমার শরীরে ঢুকবে। অনিয়ম করছে অল্প মানুষ, কিন্তু এই অল্প মানুষের অনিয়ম করার কারণে এই ব্যাকটেরিয়াগুলো বাইরে এসে মাল্টিপ্লাই করে যখন আপনার আমার শরীরে ঢুকবে, তখন তার শরীরে ঠিক যেরকম ওই অ্যান্টিবায়োটিক আর ভালো কাজ করবে না, আমাদের শরীরেও ওই অ্যান্টিবায়োটিক আর ভালো কাজ করবে না। কি বিপজ্জনক একটা ব্যাপার, খেয়াল করে দেখেন। আমি জাপানে গেলাম, তো বিশ্বাস করেন মানে একটা সিম্পল অ্যান্টিবায়োটিক কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কিনতে পারে না। সেখানে আমাদের দেশে যে কোনো অ্যান্টিবায়োটিক, দরিদ্র দেশ হওয়ার কারণে সরকারের একটু শিথিলতা আছে, যে একটা ছেলে মানে বিয়ে শাদী করছে বা কিছু একটা করতে হবে, বিয়ে শাদী করবে, কিছু একটা করা লাগবে, বাপের টাকা নিয়ে হোক বা শ্বশুরের যৌতুক নিয়ে হোক, একটা ওষুধের দোকান নিয়ে বসলো, কয়েকদিন ওষুধ বেচতে বেচতে নিজেকে বড় ডাক্তার মনে করে, রোগী আসলে সে চিকিৎসাও দিচ্ছে, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তো এইভাবেই কিন্তু আমাদের দেশে চলছে, যার অ্যান্টিবায়োটিক লাগবে তাকে দিচ্ছে, যার লাগবে না তাকেও দিচ্ছে। কোনটার কয়দিনের কোর্স এটা তারাও ঠিক মতো বোঝে না, ডোজিং বোঝে না। সব মিলিয়ে সামনে 20 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে আমাদের দেশে একটা বিশাল মহামারী আসতে যাচ্ছে, যেটা এই যে আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, পাবলিক হেলথ নিয়ে, আমরা গবেষণা করে দেখছি যে অচিরেই একটা বড় বিপদ আসতে পারে বাবা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মহামারী। অর্থাৎ আমাদের হাত কেটে যাবে, আমরা মারা যাব, কোনো ওষুধ আমাদের শরীরে কাজ করবে না। কাশি হয়ে আমরা কাশতে কাশতে মরে যাব, কোনো ওষুধ আমাদের শরীরে কাজ করবে না। আমাদের প্রিয় মানুষটা সিজার হয়েছে, একটা বাচ্চা হয়েছে, আমরা খুব খুশি আনন্দ করছি, কিন্তু ওই প্রিয় মানুষটার সেলাই শুকাচ্ছে না, কোনো অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করছে না। প্রিয় সন্তান যাকে নিয়ে আনন্দ করছি, দিনের পর দিন চলে যাচ্ছে, ওর নাভি শুকাচ্ছে না, নাভিতে পছন্দ হয়ে যাচ্ছে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। মহা বিপদ আসতে যাচ্ছে বাবা। যে কারণে আপনাদের প্রতি আমার শিক্ষকের জায়গা থেকে অনুরোধ বাবা, শিক্ষক অর্ডার করে, অনুরোধ করে না, কিন্তু আমি অনুরোধ করছি যে আজকের পর থেকে কোনো অ্যান্টিবায়োটিক যখন কোনো রুগীকে দিবেন বা রুগী খাবে, দয়া করে যে বলবেন এটা কোর্স কমপ্লিট করবেন। আমি এই যে ব্যথানাশক ওষুধ পড়ার পরেই আমি অ্যান্টিবায়োটিক পড়াবো, সচরাচর যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয় প্রতিটা অ্যান্টিবায়োটিকের ডোজ পড়ায় দেবো, আপনাদের কোনটা সেফ আনসেফ সব শিখে দেবো। দয়া করে খালি রুগী বুঝিয়ে বলবেন যে এটা অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু ফুল কোর্স কমপ্লিট করতে হবে। আপনি যেন যদি 2 দিনে সুস্থ হন, 3 দিনে সুস্থ হন, তো এটা আপনি কথার কথা 7 দিনের কোর্স, ফুল কোর্স কমপ্লিট করতে হবে, না হলে আপনার ক্ষতি হবে। বিশেষ করে 5টা রুগী বুঝিয়ে বলবেন, 4জনই নিয়ম মানবে, তাহলে এই বিপদ আসতে আরো 50 বছর দেরি হবে। আর যেভাবে আমরা অনিয়ম করছি, তাতে দেখা যাচ্ছে যে হয়তো মানে আমাদের জীবদ্দশাতে আমরা বড় মহামারী দেখে যাব। করোনার থেকে বাঁচতে পারছি আমরা, কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মহামারী হলে আমরা বাঁচতে পারবো না বাবা। কারণ যে এই বিপদ তো শুধু আমাদের হবে, উন্নত রাষ্ট্রে তো হবে না। সো এটার ভ্যাকসিন বলেন যা, কিন্তু প্রতিষেধক সহজে আসবে না, আমরা মরতে থাকবো সমানে। এই জন্য যে বিশেষ প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, দিলেও ফুল কোর্স কমপ্লিট করতে হবে, এবং এই জিনিসগুলোই দিনে দিনে আপনাদের শেখাবো। শুধু আমাদের সঙ্গে থাকেন কষ্ট করে। ধন্যবাদ বাবা, শিক্ষক মানুষ, অনেক কথা বলি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিয়ে। পলক, মন খারাপ করেন না যেন। হ্যাঁ, তো মন আমার খারাপ কথা করবো কেন স্যার? আমারও তো শিক্ষার জন্য আমি আপনাকে জিজ্ঞেস আহ, করছি। আহ, স্যার আপনাদেরকে কোনো অনেক অসুবিধা নেই। ভালোবাসি। যে আমার কথা বাবা, যে আপনার 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 ভুল যদি অন্য কেউ ধরে, আপনার সাথে সাথে আমিও কষ্ট পাবো, কিন্তু আপনার যদি অন্য কেউ প্রশংসা করে, আপনার সাথে আমিও প্রশংসিত হব। আমার উদ্দেশ্য এইটা বাবা, যে এই ক্লাসের বাহিরে অন্য 10জনকে শেখাবেন, ঠিক আছে, কেউ যেন আপনার ভুল ধরে আপনাকে অপমানিত করতে না পারে। সন্তান খারাপ হলে বাপ মায়ের দোষ হয়,
আর ছাত্র খারাপ হলে শিক্ষকের দোষ হয়। তো অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকেন, এমন এমন প্রসেস শেখাবো বাবা আল্লাহর রহমতে, মহান সৃষ্টিকর্তার রহমতে রুগী 100% সুস্থ হবে ইনশাল্লাহ। যে রুগী আমার ছাত্রদের হাত দিয়ে সুস্থ হবে না, বুঝবেন যে সেই রুগী হাসপাতাল যেয়ে চিকিৎসা না 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 নিয়ে সুস্থ হবে না। ঠিক আছে, ওই বিশেষজ্ঞর চেম্বারে যেও হবে না। ঠিক আছে, ওই হাসপাতাল ভর্তি থেকে চিকিৎসা নেওয়া লাগবে। তো এই জন্য টেনশন করেন না, সেভাবে আপনাদের গড়ে তুলবো, শুধুমাত্র আমাদের সঙ্গে একটু সাহস করে থাকেন। তো আমি এখন আপনাদের উন্মুক্ত প্রশ্ন নেব যে হ্যাঁ ওষুধগুলো স্যার। নিয়ে বুঝাইলে সমস্যা নাই। হ্যাঁ, পলকের প্রশ্ন থেকে শুরু করি। পলক বলেন বাবা। পলক কিছু বলবেন, প্রশ্ন আছে কোনো? না স্যার, এখন আর কোনো প্রশ্ন নাই, আমার যে ডাউট গুলো ছিল এটা শেষ হয়েছে স্যার। জি পরে স্যার ইনশাল্লাহ। বিস্তারিত যখন বেতনাশক ডাইরেক্ট একটা রোগীর ক্ষেত্রে কখন কোন ক্ষেত্রে বেতন ডোজটা কমপ্লিট করতে হবে বা কোন ডোজটা দিতে হবে তখন স্যার জিজ্ঞেস করবো আর কি আপনাকে। হ্যাঁ, ওগুলো তো প্রেসক্রিপশনে শেখাবো, এখন কিন্তু প্রেসক্রিপশন হচ্ছে না, জাস্ট খালি ঔষধের গ্রুপ চেনাচ্ছি, যেন ভবিষ্যতে একটা রোগের প্রেসক্রিপশন পড়াতে গেলে আপনি সহজেই বুঝতে পারেন যে কোনটা ব্যথার, কোনটা গ্যাসের, কোনটা অ্যান্টিবায়োটিক। এগুলো আপনি বুঝবেন, আপনি তো যেহেতু বিজনেস করছেন, কিন্তু আপনার অন্য ভাইরা তো এগুলো জানে না। ঠিক আছে, জি স্যার, জি। বেসিকটা হলে তারপরে আমরা প্রেসক্রিপশনে যাব, তখন সহজে একটা প্রেসক্রিপশনটা আপনারা বুঝতে পারবেন এখানে কোন ধরনের ওষুধ ইউজ করা হয়েছে। ধন্যবাদ। আহ স্যার আমি একটু আহ স্যার আহ, জি আমি একটু সিরিয়ালি আসি, শিখা 1 মিনিট। স্যার স্যার আমি স্যার আমি সালাম দিল মনে তরিকুল ইসলাম সাহেব, তরিকুল সাহেবের প্রশ্ন নেব, তারপরে শহীদ মিয়ার প্রশ্ন নেব। আমি আস্তে আস্তে আসতেছি, শিখা লাইনে থাকেন, সমস্যা নাই। জি বাবা তরিকুল ইসলাম প্রশ্ন করুন। হ্যাঁ স্যার স্যার কেমন আছেন স্যার? জি, আল্লাহর রহমতে ভালো আছি বাবা, স্যার ভালো আছি। প্রশ্ন স্যার আইব্রোফেন এবং এই যে আপনার ন্যাপটোক্সেন স্যার, এই দুটোই তো ইন্ডিকেশন স্যার একই, তাহলে দুটোই কি আমরা প্রেসক্রিপশন কি যে কোনো অল্টারনেট একটা আম, একটা করলে হবে, আমরা ডোজ নিলে হবে নাকি স্যার, না দুটোই দিতে হবে? না, দুটোর একটা নিলেই হবে, কিন্তু যদি বলেন স্যার ফার্স্ট চয়েস কোনটা হবে, তাহলে ন্যাপ্রোক্সেন। আমার কথা বুঝতে পেরেছেন? ক্লাসের 1 রোলও ভালো, 2 রোলও ভালো, 3 রোলও ভালো, সবাই ভালো ছাত্র, কিন্তু 1 রোল যে তার মধ্যে কিছু না কিছু স্পেশালিটি আছে, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ শিওর এই স্যার, আর শিওর, কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, Okay, স্যার। ধন্যবাদ। জি হ্যাঁ, আচ্ছা ওকে, শহীদ মিয়া প্রশ্ন করবেন। জি শহীদ আছেন, লাইনে আছেন শহীদ, শহীদ মিয়া? আচ্ছা, আনমোডে আহ, আছে স্যার। হ্যাঁ আলামিন কোনো কথা বলবেন, আলামিন? জি স্যার, আমি প্রথমে বলতাম কি, আমি তো এখনো 32 টাকাটা ছাড়ি নাই স্যার। এখন সাইডা দিব স্যার। বাবা আলামিন, কালকের দিন পর্যন্ত সময় আছে, একটু কষ্ট করে দেন। হ্যাঁ, এই আর কি। জি হুম, আচ্ছা। এটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আর এমনিতে টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। জি স্যার টপিক নিয়ে আজকে আমি প্রথম থেকে ছিলাম না। হে হে, আচ্ছা, তাহলে একটা মাঝখানে কাজ স্যার। করবেন আলামিন, আমি আজকে রাতেই ভিডিওটা আপলোড করব, ভিডিওটা দেখে নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটা স্ক্রিনশট দেবেন, দিয়ে আমাকে ভয়েস দেবেন, আমি রিপ্লাই দেবো। হ্যাঁ, ওকে। জি জি স্যার, জি। আচ্ছা, এরপরে শিখার প্রশ্ন নেব, খাদিজা আক্তার শিখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা শিখা। স্যার কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি শিখা। আমার একটা বিষয় নিয়ে আমি একটু বলি আমার বলি সংকট আচ্ছা, ছিল। ঘটনা হচ্ছে কি শোনেন, বাবা ডাকটা হচ্ছে একজন শিক্ষকের তার ছাত্র ছাত্রীদের প্রতি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা দিয়ে সম্পর্কের তুলনা করবেন না, ছেলে মেয়ে যেই হোক না কেন। আসলে দীর্ঘ 14 বছর আমি টিএমএসএস এ বিভাগীয় প্রধান ছিলাম, ফার্মাসিউটিক্যাল মেডিসিন, ওই তখন থেকে অভ্যাস হয়ে গেছে ছেলে মেয়েদের বাবা বলা। তো ওটা বলি, কিন্তু এটা ভালোবাসার ডাক আমার। তো এটাকে কেউ প্লিজ পার্সোনালি নিবেন না বা অন্যভাবে নিবেন না। ঠিক আছে, জি ওকে। শিখা বলেন। হ্যাঁ জি। স্যার আমার অ্যাসপিরিন নিয়ে একটু সংকট ছিল, যেটা স্যার যারা যেসব রোগীরা হার্ট অ্যাটাক হয়েছে বা একবার দুইবার হয়েছে বা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে, পরীক্ষা করে স্যার এই অ্যাসপিরিনটা তাদের ক্ষেত্রে কতদিন খাওয়া যাবে? সারা জীবন দিতে হয়। এটা কি চলবেই? চলবে চলবে, লং 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 একজন টাইম হার্টের দিতে হবে। পেশেন্ট, এটার কোনো শরীরে কোনো ইফেক্ট হবে না? না, তেমন কোনো সমস্যা হয় না। ওই 75 মিলিগ্রাম ডোজটা খুব হালকা ডোজ, তো এতে অ্যাসিডিটিও হয় না, আর এমনিতে রুগীরা গ্যাসের ওষুধ খায় কম বেশি। এই আর কি।
থ্যাংক ইউ স্যার, সমস্যা হয় এইটুকু না। ছিল। এটা লং লং টাইম খেতে হয়। আমরা উল্টা দেই, বুঝছেন খাদিজা, ওই যে অ্যাসপিরিনের সঙ্গে ক্লপিড্রোগেল কম্বিনেশন আছে, ওই যে আপনাদের অ্যানক্লোক প্লাস পড়াইছিলাম না, ওটা আরো বেটার। ওই একটা করে খেলে হয়, আচ্ছা, অনেক ভালো। মানে এটা এই চলবে, দেখলেই তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে। এনিওয়ে, জি হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কে যেন ডাকলো বাবা? স্যার আমি মঞ্জুরুল ইসলাম বলছিলাম স্যার, ওইটা কি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ওই ওষুধ চালাইতে পারবো? হার্টের ওষুধ? জি আমি জি জি। আমি আপনাদের বলবো, শোনেন, যখন কোন রোগীর কার্ডিয়াক পেইন হবে, কার্ডিয়াক পেইনের লক্ষণ কি? রোগীর বুকের মাঝখানে বা বাম পাশে প্রচন্ড ব্যথা, হঠাৎ ব্যথা, প্রচন্ড ব্যথা, চাপা ব্যথা, সেই সঙ্গে ব্যথাটা ধরেন বুকের মাঝখানে হোক বা বাম পাশে হোক, সেখান থেকে পিঠের দিকে আসতেছে, বাম কাঁধের দিকে আসতেছে, বাম হাতের দিকে যাচ্ছে, ব্যথা নড়াচড়া করছে। আবার ব্যথার ধরন এক ধরনের চাপা ব্যথা, রোগী অস্থির, সঙ্গে দম বন্ধ বা শ্বাসকষ্টের অনুভূতি, এগুলো হচ্ছে কার্ডিয়াক পেইনের লক্ষণ। যখন এই লক্ষণগুলো হবে, আমরা অ্যাসপিরিন 4টা একসঙ্গে দিতে বলি। তার সঙ্গে ওই যে আছে, অ্যাটোরভাস্টাটিন গ্রুপের ওষুধ আছে, হ্যাঁ, অ্যাটোভা 10 দুটো একসঙ্গে দিতে বলি। তারপরে ওই যে অ্যানরিল স্প্রে আছে, নাইট্রোগ্লিসারিন স্প্রে, জিভার নিচে দিতে হয়। এগুলো মানে একটা ডোজ দিলেই মোটামুটি রুগী আল্লাহর রহমতে ইমপ্রুভ করে। তারপরে এটা ওই যে কার্ডিয়াক পেইনের আমার ক্লাসটা দেখবেন, ভিডিও দেওয়া আছে ফেসবুক গ্রুপে, ওখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছি। তো এটা দিয়ে ইনস্ট্যান্ট, এটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেশন, এটা রোগীর জীবন বাঁচানোর জন্য এটা আপনার দেওয়ার অধিকার আছে, দিতে পারেন। আপনি দিলেন, এরপর রোগীটা পরবর্তীতে হাসপাতালে যেতে হবে, তার ইসিজি করা দরকার বা ইকো করা দরকার, আসলে কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, থাকলে কতটুকু আছে, এটা নির্ণয় করে যখন অল্প হলেও কার্ডিয়াক পেইন দেখা যাবে যে হার্টের কোনো সমস্যা ধরা পড়েছে, হালকা হোক বেশি হোক, তখন কোনো না কোনো কার্ডিওলজিস্টের কাছে, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করে দেন। কারণ 3টা রুগীকে কখনো আপনারা সার্ভিস দিবেন না। একটা হচ্ছে হার্টের রুগী, লিভারের রুগী, আর হচ্ছে কিডনি রুগী। এই রুগীগুলোকে এই রোগের যারা বিশেষজ্ঞ, তারাও স্যাটিসফাই করতে পারে না। কিডনি রুগী কখন মরে যায় তার নাই ঠিক, হার্টের রুগীর কখন হার্ট অ্যাটাক হয় তার নাই ঠিক, ঠিক আছে? তো যে কারণে এই রোগীগুলো যদি এমনিতেই কোনো ওষুধ চায়, আপনি দিয়ে দেন, কিন্তু তাকে কোনো ডাক্তারি করার দরকার নাই। কিন্তু একজন মানুষ, সবাই তো জানে না যে তার হার্টের প্রবলেম আছে কিনা, বা তার লিভারে বা কিডনিতে প্রবলেম আছে কিনা। সে সমস্যা যেটাই নিয়ে আসুক, তার জন্য তো আপনি ফার্স্ট এড দিবেনই। যখন রুগী এসে বলবে আমি হার্টের রুগী, আমার হার্টের সমস্যা আছে, তাহলে তাকে ফার্স্ট এড না দিয়ে সে কি ওষুধ চাই এটা দিয়ে দেবেন। কিন্তু এই যে ধরেন বাসায় আছেন, প্রিয় মানুষ, মা বাবা আছে, যে কেউ থাক না কেন, তার কার্ডিয়াক পেইন বা হার্ট অ্যাটাকের লক্ষণ তার মধ্যে প্রকাশ পাচ্ছে, এই যে যে ম্যানেজমেন্ট আমি বললাম, বা এটা ভিডিও দেওয়া আছে, দেখে নিয়েন, ওইটা অনুযায়ী আপনি ওষুধগুলো একটা ডোজ করে দিলেন, আপাতত রোগীর বুকের ব্যথা কমে গেল, গ্যাসের ব্যথা হলেও কমে যাবে, ওই ওষুধ দিলে, ওর মধ্যে গ্যাসের ওষুধ আছে, পাশাপাশি কার্ডিয়াক পেইন হলেও কমে যাবে, কিন্তু ওই ওষুধে কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে? গ্যাস হলেও কমবে, হার্টের ব্যথা হলেও কমবে। কমার পর অবশ্যই রোগীটাকে হাসপাতালে রেফার করে দেবেন। সে পরীক্ষা করে যদি তার হার্টের কোনো সমস্যা ধরা না পড়ে, তো ওই তো ফাইন, আমার পরবর্তীতে গ্যাসের ওষুধের একটা কোর্স টোর্স দেন, ওই ভালো হয়ে যাবে। আর যদি হার্টে কিঞ্চিত হলেও কোনো সমস্যা থাকে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, কি যেন প্রশ্ন করছিল? আসসালামু আলাইকুম। তো মাঝে মধ্যে হ্যান্ড হয়ে থাকি। ও স্যার আচ্ছা, জি হ্যাঁ, জি প্লিজ বলুন, হ্যাঁ জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্লিজ প্রশ্ন করুন, নাম বলে প্রশ্ন করুন। স্যার আবু জাফর, আমি স্যার শুধু গা ব্যথা যদি থাকে, আমি গা, শরীর, হাত পা ব্যথা, কিন্তু জ্বর নাই, তা কি না এই যে ওই প্যারাসিটামল দেওয়া যাবে? যে কোনো ব্যথার ওষুধ দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু জ্বরের সঙ্গে ব্যথা থাকলে তাহলে অন্য ব্যথার ওষুধ না দিয়ে শুধু প্যারাসিটামলই দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার, জি জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ধরেন একটা রোগীর জ্বর নাই, কিন্তু শরীর জি চাবাচ্ছে, ব্যথা, প্যারাসিটামল দিলেও যাবে ওটা দিয়ে। কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, শরীরও চাবাচ্ছে, তাহলে এই যে ন্যাপ্রোক্সেনটা দিবেন, এটা জয়েন্টের ব্যথাও কমাবে, শরীর চাবালেও কমাবে। আমার কথা বুঝতে জি পেরেছেন? মাথা জি জি। ব্যথা হলেও কমাবে, স্যার এই আর কি। প্যারাসিটামলের সাথে ন্যাপ্রোজেন দেওয়া যাবে?
হ্যাঁ একসঙ্গে দেওয়া যায়, তবে ন্যাপ্রোক্সেন দিলে প্যারাসিটামলের কাজও করে দেবে। যদি জ্বর নাই কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, মাংসপেশিতে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, ন্যাপ্রোক্সেনই ওটা কন্ট্রোল করবে, তাহলে ওখানে প্যারাসিটামল প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পেরেছেন? জি এই জি স্যার। আর জি কি। আর ন্যাপ্রোক্সেন দিলে গ্যাসের ওষুধ কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে সাথে। হ্যাঁ আর জ্বর ব্যথা থাকলে স্যার ওই ওই ন্যাপোল তখন ওই যে প্যারাসিটামলটাই সাজেস্ট করবেন বেশি। জি 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 ইনশাল্লাহ। ওকে, যখনই জ্বরের সঙ্গে ব্যথা বা ব্যথার সঙ্গে জ্বর, প্যারাসিটামল। জি জ্বর নাই, ব্যথা আছে, সেটা কি জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমর ব্যথা, হ্যান ত্যান, তাহলে ন্যাপ্রোক্সেন। জ্বর জি নাই, স্যার কোমর ব্যথাও নাই, জয়েন্টে ব্যথাও নাই, এমনি শরীর চাবাচ্ছে, তাহলে প্যারাসিটামল হলে ওই কাজ হয়ে যাবে। হালকা ওষুধ দিয়ে কাজ হলে আমরা দামি ওষুধে কেন যাব, যেটার সঙ্গে আবার গ্যাসের ওষুধও লাগবে, তাই কিনা? বুঝেননি? এই জি আর কি। স্যার জি, ধন্যবাদ। আচ্ছা, জি, ওকে। ওকে, আমি সবার প্রশ্ন নেবো, টেনশন করবেন না। শামসুদ্দিন সাহেব প্রশ্ন করবেন, তারপরে রফিক জি সাহেব স্যার। করবেন। জি, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি বাবা, জি হ্যাঁ। স্যার, জি স্যার, আমার প্রশ্ন হলো স্যার, ন্যাপ্রোক্সনটা আমরা স্যার, আমি কি রিউমাটয়েড আর্থ্রাইটিস যে কি ন্যাপ্রোক্সনটা কি ভালো কাজ করে স্যার? বাবা, আচ্ছা, বিকল্প তো আর নাই। ওই ন্যাপ্রোক্সেন ব্যথা কমাবে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস কখনো ভালো হয় না। বুঝতে পেরেছেন? জি। ওই ওষুধপত্র খেলে একটু ভালো থাকবে কিছুদিন, আবার আসবে, প্লাস মাইনাস করেই চলতে হয়। রিউমাটয়েড ও, আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস শেষ বয়সে যেগুলো হয়, এগুলো আর তেমন কারেকশন হয় না, হওয়ার চান্স খুবই কম। বুঝতে পেরেছেন? এই জি ওষুধকে স্যার। একটা 7 দিন বা 14 দিনের কোর্স করলো, রুগী আবার অনেকদিন ভালো থাকলো। মাঝে মাঝে ব্যথা হলে খাবে, না হলে খাবে না, বেশি ব্যথা হলে কোর্স করবে, না হলে সমস্যা হলে খাবে, আদারওয়াইজ নট। বুঝতে পেরেছেন? ও, জি বোনাস স্যার, লাইফটা আরেকটা, ওইভাবে আমাদের পার করতে হবে। জি স্যার, আরেকটা প্রশ্ন হলো স্যার, আমাদের কি স্যার ওই যে রিপোর্ট দেখা, যে মানে টেস্ট করলে রিপোর্ট যে হ্যাঁ বোঝা, এটা কি আমাদেরকে স্যার শেখানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এটা ক্লাস আছে, এটা ক্লাস আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর ওকে, স্যার আমি আস্তে আস্তে স্যার আমরা সব ভর্তি শিখবো, টেনশন করবেন না। স্যার হ্যাঁ, জি, ওকে, আমি স্যার, ধন্যবাদ। রফিক সাহেব প্রশ্ন করবেন। জি, জি স্যার, আমি মোহাম্মদ রফিক। আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা স্যার। রফিক বাবা, 1 মিনিট। বাবা শামসুদ্দিন সাহেব, আর কোনো প্রশ্ন করবেন? জি স্যার, আমারও একটা প্রশ্ন ছিল, সেটা হলো স্যার, ওই যে আমি আসলে ভর্তি হতে পারিনি এখন, আগামীকালকে আমি পেমেন্ট করতে চাই আর কি, তো আমার এটা সম্ভব হবে স্যার? অবশ্যই 18 তারিখ পর্যন্ত সময় আছে, আমি তো নোটিশ দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছি, সমস্যা নাই। অবশ্যই আগামীকালকে ভর্তি হতে পারবেন। জি, ইনশাল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আচ্ছা, ভালো থাকবেন স্যার, আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, জি, রফিক সাহেব প্রশ্ন করবেন। জি, জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আপনাদের ভিডিও রেকর্ড গুলো ফেসবুকে দেওয়া হয়, এগুলো ওখান থেকে ডাউনলোড করা যায় না স্যার? এগুলো ডাউনলোড করার মতো করে যদি অপশন থাকতো ভালো হতো। না, এই অপশন রাখা যাবে না। এর আগে কি ঘটনা ঘটছে জানেন রফিক? আমার ক্লাসের ভিডিওগুলো নিয়ে আবার মানে অনেক অসাধু মানুষ আছে, তারা আবার বিজনেস করছে। ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে আপনি, আমরা যখন মেডিসিন নিয়ে পড়েছি রফিক, জি স্যার। ধরেন সকালে খেয়ে না খেয়ে কলেজে গিয়েছি, অমুক প্রফেসর আসবে ক্লাস নেবে, স্যার বলে এই আসতেছে, আস্তে আস্তে সকালের ক্লাস নিল সন্ধ্যায়, খেয়ে না খেয়ে ক্লাস করেছি, যে ক্লাসটা করতে পারলো না সে শিখলো না। এইভাবে দিনের পর দিনে যা অর্জন করেছি, কোনো হ্যান্ড নোটও দেয় না স্যারেরা, বোর্ডে লিখে দিছে, আমরা লিখে নিয়েছি। তো আপনারা রেডি হ্যান্ড নোট পাচ্ছেন, ক্লাসের ভিডিও রেকর্ডিং পাচ্ছেন। তো ডেফিনেটলি আপনাদের তো আর কিছু প্রয়োজন নাই, এই রেকর্ডিং আপনারা লং লং টাইম পাবেন। ঠিক আছে, সারা জীবন পাবেন। আপনার এই গ্রুপেই পাবেন, কোনো কারণে এই গ্রুপে কোনো সমস্যা হলে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নক দিবেন, নতুন ব্যাচে আবার নেব। যে কোর্স একবার করবেন সারা জীবন ফ্রি, তাহলে তো আপনি আরো আপডেট ক্লাসগুলো সেখানে পাবেন। ঠিক আছে? সো দ্যাট মানে আপনি তো এই ব্যাচে ক্লাস শেষ করলেন, পরবর্তীতে যে কোনো ব্যাচে A to Z ক্লাস করতে পারবেন, সেই ব্যাচের ভিডিও দেখতে পারবেন। আপনার এই ব্যাচের ভিডিও পাবেন। ভিডিও কখন থাকবে না? যখন ফেসবুক অথরিটি ক্লেম করবে যে স্যার আপনার অনেক ব্যাচ, এত ভিডিও, আমরা এত লোড নিতে পারছি না, কিছু কমান। তো হয়তো পুরোনো কিছু ব্যাচ কমাই দিলাম, আপডেট ব্যাচ গুলো থাকলো। আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নিলাম। তো সো দ্যাট যে ক্লাসের ক্লাস, যে কোর্স সারা জীবন মানে ক্লাস করার সুযোগ পাচ্ছেন, রেকর্ডিং পাচ্ছেন, ডাউনলোড করার দরকার নেই বাবা। ঠিক আছে? এই আর কি। স্যার এগুলো তো বই আকারে পাওয়া যাবে স্যার?
বাবা প্রতিটা ক্লাসের নোট দিচ্ছি, এটা পরে বই আকারে করে নেবেন, আর রেকর্ডিং দেখে বারবার প্র্যাকটিস করবেন। আর আমার লেখা 2-3টা বই আছে, যেমন A to Z ট্রিটমেন্ট গাইড, কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড, A to Z মেডিসিন ডিকশনারি, এগুলো ঈদের পরে বইগুলো আপডেট হচ্ছে, আপনাদের দেখাবো। কেউ যদি মনে করেন যে স্যারের লেখা কোনো বই স্মৃতি হিসেবে রাখবো, রাখতে পারেন। তবে আমি আগেই বলে দেই, বই হচ্ছে একটা পাবলিক মিডিয়া, এখানে রোগ নিয়ে অনেক সুন্দর আলোচনা করা আছে, কিন্তু চিকিৎসাগুলো দেওয়া আছে বেসিক লেভেলের। কিন্তু আমি আপনাদের এই ক্লাসে যে চিকিৎসাগুলো শেখাবো, এটা জীবনের অভিজ্ঞতার আলোকে গভীরের চিকিৎসা, এইটা কখনো বইয়ে থাকবে না বাবা। কারণ বইয়ে যদি গভীরের চিকিৎসা থাকে, তাহলে অনেকেই আছে মেডিকেলে না পড়ে ডাক্তারি করা শুরু করবে, কোর্স না করে ডাক্তারি করা শুরু করবে, এতে হিউম্যান হেলথের আরো বড় বিপর্যয় নেমে আসবে। দেখেন, এই সামান্য কয়েকটা ওষুধ পড়াতে যে কত রকম গল্প আপনাদের সামনে করলাম, কত রকম সতর্কতা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, কিন্তু এটা ক্লাস না করে খালি বই বই পড়ে হয় বলেন? তো যে জি কারণে স্যার। এই ক্লাসটাই হচ্ছে আপনাদের করে খাওয়ার মূল মন্ত্র। ক্লাসের হ্যান্ড নোট গুলো সব এক জায়গায় করে পরে বই করে নেবেন একটা সুন্দর ভাবে। থ্যাংক হ্যাঁ, ইউ স্যার, এই আর কি, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ এই আর স্যার। কি। আর এমনি বই স্মৃতি হিসেবে রাখবেন, আমরা তো রেডি হ্যান্ড নোটই দিচ্ছি আপনাদের, জাস্ট খালি ডাউনলোড করে কোর্সের শেষে সব নোট এক জায়গায় করে একটা বই আকারে বাঁধাই করে নেবেন, এই তো, তাই না? আর একটা সূচিপত্র করে নেবেন সামনে, পেজগুলোতে নাম্বারিং করে, বাস। যেন রুগীর সামনে একটা রোগ রোগ সম্পর্কে দেখতে গেলে যেন আপনাকে বেশি পাতা উল্টাতে না হয়। ঠিক আছে? রুগী স্যার টনসিলাইটিস নিয়ে আসছে, বুঝতে পারছেন রুগীর গলা স্যার ব্যথা, আমি একটু হা করেন আরেকটা তো, মোবাইলে আলোতে দেখলেন টনসিল গুলো খোলা, ওকে ফাইন। হ্যাঁ, টনসিলাইটিস চিকিৎসাটা ভুলে গেছেন, হ্যাঁ, ডায়েরিটা বইটা নোটটা বের করবেন, সূচিপত্রে যান, 20 নম্বর আমি আগে পাতায় যাবো স্যার। টনসিলাইটিস, এক ঝলক প্রেসক্রিপশনটা দেখে রুগীকে জাস্ট কাট কপি পেস্ট। আল্লাহর রহমতে রুগী সুস্থ হলে আপনি যে প্রেসক্রিপশন দেখেছি কি, সে রুগীটা ভুলে যাবে। ঠিক আছে? একটা সময় এসে ওগুলো দেখাই লাগবে না, সব মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে কে যেন কথা বলতে চাইলেন? জি স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে। কে যেন কথা বলতে চাইলেন আবার? হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ জি, একটা শিশু, 8 মাসের শিশু, ওনার জি জি বলুন প্লিজ, রফিক সাহেব আট বাবা। হ্যাঁ, 8 মাসের একটা শিশু, প্রায় এখন 10 দিন হয়েছে কাশি, বুঝছেন স্যার? এখন ওনার এই শিশুর কাশি যাচ্ছে শিশুর না। জি স্যার, শিশু, জি শিশু। রফিক, শিশু রুগীর বয়স কত? 8 মাসের শিশু, 8 মাস। আচ্ছা রফিক সাহেব লাইনে আছেন বাবা? বললাম যে স্যার যার কাশির কথা বলছেন তার বয়স কত? 8 মাস 8 মাস বলেছে বলছি স্যার, 8 স্যার, মাস। 8 মাস। ও আচ্ছা, 8 মাস। 8 মাসের শিশু কাশি, আচ্ছা জি আচ্ছা। স্যার, হ্যাঁ, আর কি সমস্যা? ওনাকে চিকিৎসা দিচ্ছি কিন্তু এখনো ঠিক হচ্ছে না, কি ব্যবহার করবো এখন? আমি বলি বাবা, 8 মাসের শিশু যদি কাশি ভালো না থাকে, কাশির সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে বা না থাকে, আপনারা চেষ্টা করবেন 8 মাসের শিশুকে কাশির জন্য ওই যে মোনাস 4 মিলিগ্রাম ট্যাবলেট আছে না, মোনাস 4, ওটা হাফ করে নেবেন, ভেঙে নিয়ে হাফ করে নিয়ে চামচে নিয়ে একটু চাপ দিয়ে গুঁড়া করে নিয়ে মায়ের বুকের দুধের সাথে মিক্স করে প্রতিদিন হাফ করে খাওয়াতে থাকেন, অন্তত 5-7 দিন খাওয়ান, কাশি কমে যাবে। প্রতিদিন সন্ধ্যায় দিবেন। আর ওই যে আহ, আপনি নেবুলাইজেশন করেন, নেবুলাইজেশনটা বাবুদের জন্য অনেক নিরাপদ, কোনো সাইড ইফেক্ট নাই, একটু মা বাবার বিরক্ত সহ্য করতে, এছাড়া কিছু না। একটা নেবুলাইজারের দাম বেশি না। কি করবেন, 0.5 মিলি সালবিউটামল সলিউশন আর 0.5 মিলি বুডিকট, হ্যাঁ ওইটা ওই নেবুলাইজারের চেম্বারে দিবেন। আর হচ্ছে ধরেন 1.5 মিলি বা 1.5 মিলি, হ্যাঁ নরসল, ওই যে লবণ পানি যেটা, হ্যাঁ স্যালাইন পানি, নরসল, ওটা চেম্বারে দেন। দিয়ে ওই যে মেডিসিন যতক্ষণ থাকে 5-7 মিনিট 10 মিনিট নেবুলাইজ করেন, এভাবে দিনে 3 বার করেন, 4-5 দিন করেন, দেখবেন যে বাবুর কাশি শ্বাসকষ্ট সব ইমপ্রুভমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? স্যার ওনার 7 দিন করলে ওনার ক্ষতি না- নাই। ওনার নেবুলাইজ তো এখানে করেন, পাশাপাশি মোনাস 4 হাফ করে দেন, প্রয়োজনে ওই যে অ্যামব্রক্স ড্রপ আছে যেটা, ওটা প্রয়োজনে 6-7 ফোঁটা করে দিনে 3 বেলা দিতে থাকেন। জি হ্যাঁ রফিক বলেন। জি স্যার, ওনার ওই লতি বলে একটা রোগ আছে না, কিছু বিসি মতো কতগুলো উঠে স্যার, এগুলো চিনেন? আমি জানি না এখন গ্রামের লোক কোন রোগকে কি বলে, যদি রোগীর কাশি থাকে, কাশি থাকুক শ্বাসকষ্ট থাকুক, চিকিৎসা যেটা দিলাম এটা দেন, রোগী সুস্থ হয়ে যাবে,
প্রয়োজন স্যার আমাকে আসলে হোয়াটসঅ্যাপে লালচে স্যার বলতে মেসেজ শরীরে ওই যে দিবেন। স্যার লালচে ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট শরীরে পোকাগুলো লালচে কথা লালচে স্যার গোড়া হয়, ওটার কথা বলতেছে। লতি মানুষ গ্রামের ভাষায় লতি বলে স্যার। লালচে গোটা কোথায় হয়? শরীরে? জি স্যার শরীরে শরীরে সারা হয় শরীরে বাচ্চাদের। এই যে বিসির মতো গাম বিসির মতো হয় আর কি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, এটা সামথিং সাধারণ ইস্যু, এটা নিয়ে টেনশন করবেন না। এটা ওই ওইটার যে জন্য টোজেন ক্রিম এফেক্ট আছে, ওইটার জন্য টিও, কাশি হয়েছে এবং বাবা পায়খানা হয়েছে স্যার। ওই যে টোজেন ক্রিম পাওয়া যায়, TOZENT, টোজেন্ট, টোজেন্ট ক্রিম আছে। এটা ওই যে হাতে নিয়ে যেখানে যেখানে ঘামাচির মতো বের হয়েছে এটা ইউজ করবেন, দেখবেন যে কমে গেছে। ঠিক আছে, টোজেন্ট, TOZENT, টোজেন্ট, এই আর কি। জি ঠিক আছে স্যার এনিওয়ে, ওইটার জন্য মজিদ সাহেব প্রশ্ন করবেন, তারপরে মিহির কুমার রয় প্রশ্ন করবেন। জি মজিদ বলেন। মজিদ সাহেব আছেন? মজিদ, কথা তো বুঝতে পারছি না। আচ্ছা মজিদ, আমাকে ভয়েস দেন, আপনার এলাকায় নেটওয়ার্ক নাই। মিহির কুমার রয় কথা বলবেন, তারপরে জাকির সাহেবের প্রশ্ন নেব। জি মিহির, মিহির আছেন? মিহির কুমার রয়। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা মজিদের কথা শুনতে পাচ্ছি, মজিদ বলেন। হ্যাঁ স্যার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল তো তার জন্য। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বাবা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে আমি একটি বড় বাজারে দোকান দিতে ইচ্ছুক, যেখানে হুম স্যার বাজারে ধরুন প্রেসক্রিপশন দিয়ে ওষুধটা আর কি বেশি বিক্রি হয়, সেক্ষেত্রে হুম অনেকগুলো ওষুধের জ্ঞান থাকা আমার জন্য আর কি স্যার জরুরি, বুঝছেন স্যার? কিভাবে হুম হুম, সহজে হুম। সকল ওষুধ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, যাতে আমি আমি প্রেসক্রিপশন বলি দেখে হুম, মজিদ, আমার কথা জি শোনেন। স্যার। আপনি আর বেশি না, আর 2-3 মাস ঠিক মতো ক্লাস করেন, তাহলে প্রধান গুরুত্বপূর্ণ ঔষধ যেগুলো বেশি লাগে সব পড়ায় দেব। কমন কমন সমস্ত অসুখ বিসুখের উপরে ক্লাস হয়ে যাবে, তখন আপনি অনায়াসে আপনি শুরু করে দিতে পারবেন। হ্যাঁ জি স্যার। আপাতত স্যার দোকানপাট করতে থাকেন, গোছগাছ করে নেন। তো একদিকে রোগ এবং চিকিৎসা জানা থাকলো, আপনার রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য কিছু স্পেশাল মেডিসিন থাকবে, আর কমন কমন ঔষধপত্র যেগুলো আছে, হ্যাঁ এগুলো রাখবেন। মানুষ ধরেন এক পাতা নাপা চাচ্ছে দিচ্ছেন, এক পাতা এইচ চাচ্ছে দিচ্ছেন, ঠিক আছে। এগুলো জি স্যার। কমন ঔষধগুলো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আব্দুর রাজ্জাক আছে, সে একজন প্যাথোলজিস্ট, বাট সে আমার ছাত্র ছিল। সে একটা তার একটা ফার্মেসি বিজনেস আছে, খুব সুন্দরভাবে অভিজ্ঞতার আলোকে ওর সাথে কথা বলে দেবনি, ও আপনাকে কমন কমন ওষুধের একটা তালিকা করে দেবে। ঠিক আছে, ওগুলো রাখবেন, ওগুলো মানুষ সচরাচর চাইবে। আর পাশাপাশি আপনাকে রোগের চিকিৎসা তো শেখাচ্ছি, মানুষ যে সমস্যা নিয়ে আসবে তার সুন্দর একটা চিকিৎসা দেবেন। এভাবে করে যখন 6 মাস পথ চলবেন, আস্তে আস্তে মানুষ আর কি চাচ্ছে। ধরেন একটা রুগী আসলো বা কেউ আসলো, যে কোনো একটা ঔষধ আপনার কাছে নাই, তাহলে ওই যে ডায়েরিতে একটু নোট করে নিলে এটা নাই, এভাবে নোট করতে করতে 6 মাস পরে দেখবেন মোটামুটি সব অ্যাভেলেবল হয়ে গেছে আপনার ওখানে। বুঝতে পেরেছেন? জি যত স্যার। বড় ফার্মেসি দেখ না কেন, সব ওষুধ একবারে রাখা সম্ভব নয়। মিনিমাম যেগুলো কমন লাগে সেগুলো থাকবে, পাশাপাশি আপনার চিকিৎসার জন্য যা লাগবে এগুলো থাকবে। তার একটা তালিকা রাজা করে দেবেন, এই সমস্যা নাই। হ্যাঁ জি এই আর স্যার। কি। স্যার বাজারের দিন ছাড়া স্যার এমনি আর কি ট্রিটমেন্ট আর কি রুগী আসে বেশি, কিন্তু বাজারের দিন স্যার আর কি একটু ভিড় পড়ে, তো আমি আমার একটু হ্যাঁ না, সমস্যা নাই সমস্যা নাই, এই জন্য ওই যে কমন কমন যেগুলো লাগে ওগুলো থাকলেই হবে। ওইটা একটা স্যার। বেসিক আইডিয়া রাজ্জাক আপনাকে দিয়ে দেবে, আর তারপরে শুরু করার পর যেটা যেটা নাই দেখবেন যে 6 মাস লাগবে না, 2-3 মাস পরে দেখবেন যে কি কি চলে আপনার এলাকায়, মোটামুটি ওটা আপনার মানে লিস্টে চলে আসবে। ঠিক আছে। স্যার আরেকটা কথা যে আমার কাছে একটা বই আছে, মনে করেন আপনাকে মনে হয় দেখাইছিলাম, সেখানে একই রোগের অনেকগুলো জেনেরিক নাম আর কি দেওয়া আছে, সেগুলোকে স্যার কমন কমন দেখে শিখবো নাকি স্যার বাদ দিব? না আমি মনে করি যে ওগুলো দেখারই দরকার নাই। আমি আপনাকে যে রোগ আর প্রেসক্রিপশন পড়াবো আর যে ঔষধগুলো পড়াচ্ছি, আপনি এটা মনে রাখেন। যেমন ধরেন আচ্ছা আজকে আজকে আপনাকে ব্যথার ওষুধ পড়ালাম অনেকগুলা, প্যারাসিটামল পড়িয়েছি, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, কিটোপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, অ্যাসিক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, অনেকগুলো জ্বর ব্যথার ওষুধ পড়ালাম।
এর মাঝে 3টা ঔষধ আমি আপনাকে সিলেক্ট করে দিলাম। একটা হচ্ছে প্যারাসিটামল, এটা সচরাচর লাগবেই, সিরাপ লাগবে, সাপোজিটরি লাগবে, ট্যাবলেট লাগবে, তাই কিনা? হ্যাঁ। তারপরে জি স্যার, জি স্যার। আপনার হচ্ছে ওই যে কি বললাম, অ্যাসপিরিন, এটা কার্ডিওভাস্কুলার ড্রাগ, বিপদের জন্য রাখবেন, এটা লাগবে। আর কি, এই যে জয়েন্ট পেইনের জন্য একটা ন্যাপ্রোক্সেনটা মনে রাখেন, রেডিয়েন্টের ন্যাপ্রোসিন রাখবেন, আর অন্যান্য 2-1টা কোম্পানির রাখেন। ঠিক আছে? বেশি আপনার রোগীকে বেশি বেশি ন্যাপ্রোসিন সাজেস্ট করবেন। এইভাবে আমি আপনাদের স্পেসিফাই করে দেব। এবং এই যে যতগুলো ওষুধ পড়িয়েছি আজকে, এগুলোর মাঝে প্যারাসিটামলটা প্রেগনেন্সিতে নিরাপদ, এছাড়া বাকি একটাও কিন্তু প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় নিরাপদ নয়। আপনি জাস্ট আমাকে ফলো করেন, আমার নোট ফলো করেন, ক্লাস ফলো করেন, তাহলে হবে। কোনো মানে বই টই আর ফলো করার দরকার নাই, কারণ বেশি ফলো করতে গেলে মাথার মধ্যে খালি প্যাঁচ খাবে আর কি। ঠিক আছে? এই আর জি কি। স্যার। এই কি, যেমন আজকের ক্লাসে 3টা জিনিস মনে রাখেন, প্যারাসিটামল, অ্যাসপিরিন, নাপ্রোক্সেন। এই 3টা জিনিস নিয়ে আমি কি কথা বলছি, এটা যতটুকু মনে থাকবে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে জি আমরা স্যার। এগোই, টেনশন করবেন না ইনশাআল্লাহ। জি বাবা, জি ধন্যবাদ। স্যার। সবাইকে একটু mute করে দিই। জাকির সাহেব কথা বলবেন। জি বাবা জাকির সাহেব, একটু আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? পটুয়াখালী থেকে জি বলছিলাম। জি বাবা, জি আল্লাহর রহমতে ভালো আছে। জি স্যার, আমার এক বাচ্চা 6 মাস বয়স, গামাক্সির মতো হচ্ছে স্যার, চুল কয়, কি ট্রিটমেন্ট দিতে পারি স্যার? ওই করেন, ওই যে ক্রিমটা যেটা বললাম, ওটা আক্রান্ত জায়গায় দেন। আর ওই যে ওডিসি শ্যাম্পু আছে না, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু, কিটোকোনাজল শ্যাম্পু, ওডিসি শ্যাম্পু পাওয়া যায়। তো ওইটা, ওই শ্যাম্পুর অর্ধেক প্যাকেট নিবেন, নিয়ে ফেনা করে ওইটা দিয়ে সুন্দরভাবে গায়ে লাগিয়ে ওটা দিয়ে গোসল করে দেবেন। আর হ্যাঁ, স্যার সপ্তাহে 3 দিন। বাচ্চার মায়ের ওভাবে চুল কাচি আছে, ও এজেড আমার, দিছি স্যার। তাহলে তো বিপদ জাকির। এটা জি মনে হচ্ছে তাহলে স্ক্যাবিস, চুলকানি রোগ। এটা জি সাধারণ স্যার, সমস্যা না। বাচ্চার তাহলে মাকে এজেড দিছি স্যার, রুপেক্স দিছি স্যার, খোঁজ খবর নিয়েন। তো যাই রুপেক্স দিছি। স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা বেশি, চুলকানি রোগ হওয়ার সম্ভাবনা বেশি এটা। তাহলে ওই যে স্ক্যাবিসের একটা ট্রিটমেন্ট আপনাদের আমি পড়াইছি, ভিডিও দেওয়া জি আছে স্যার, ওইটা। ওটা ওটা তো আর মায়ের দিছি, আর মায়ের তো চলতেছে স্যার, 5 হ্যাঁ, দিন হয়ে মায়ের গেছে চলবে। এখন। আর 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 বাবুর জন্য, বাবুর বয়স কত? 6 মাস স্যার। 6 মাস। জি তাহলে বাবুর জন্য ওই এক লোশনই আর কি, ওর বাবুর জন্য একটা হলেই হবে। মায়ের জন্য একটা, প্রথম দিন একটা, 7 দিন পর একটা, লোশনটা ইউনিক সি। আর হচ্ছে স্যার, বাবুর জন্য এক লোশনই 2 ডোজ হয়ে যাবে। ওই যে ওটা হাফ নিয়ে প্রথম দিন, 7 দিন পর আরেকটা। আর বাবুকে গা চুলকানোর জন্য একটা অ্যান্টিহিস্টামিনিক সিরাপ দেন। ওই যে দিতে পারেন, ওই যে ফেক্সও দিতে পারেন, 1/2 চামচ করে দিনে একবার, অথবা ওই যে অ্যালাট্রল ড্রপ পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, আপনি 10 অ্যালার্টটা তো ফোঁটা, খাওয়াইতেছি স্যার। হ্যাঁ 10 ফোঁটা করে 2 বেলা দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু মূল কাজ ইউনিক সি করবে, বুঝছেন? জি স্যার, এই আর কি। দিয়েছি, আর 7 দিন পর আবার দেবো স্যার। হ্যাঁ, ওই লোশনটাই কিন্তু আসল, ইউনিক সি লোশনটাই আসল। ওটা জি বাবুকে স্যার। 7 দিন পর পর গলা থেকে পা পর্যন্ত পুরোটা এ টু জেড ভালো করে মাখতে হবে। আর মাকেও 7 দিন পর পর 2 ডোজ, ওর বাবাকে কিন্তু মা তার 7 মা দিন পর পর, স্যার 1 মিনিট স্যার, 7 দিন পর পর কি 2 দিন, সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে ইউনিক সিটা? মনে করেন আজকে রাত্রে একবার গলা থেকে পা পর্যন্ত এ টু জেড ভালো করে মাখতে হবে। 7 দিন স্যার, পর একই নিয়ে আর একবার। একজনে কি একটাই ব্যবহার করতে পারবে, না একজনে একটা দুইজনে ব্যবহার করতে পারবে? বাবা, মানে যার বয়স 12-র উপরে, জি সে স্যার। এক লোশন একদিন শেষ করবে, ভালো করে জি মাখবে এ টু জেড, গেল। জি স্যার। হ্যাঁ। আর হচ্ছে যার বয়স 12-র নিচে, তার মানে সে শিশু, সে এক জি বোতল 2 বারও ব্যবহার করতে পারবে, কারণ ওর তো শরীর ছোট। বুঝতে জি পারছেন স্যার। জি কথাটা? স্যার। জি এই আর স্যার। কি। অনেকে আছে এক লোশনই সবাই মিলে মাখে, তাতে কিন্তু এ রোগ ভালো হবে না। বুঝতে পারছেন কথাটা? এটা শরীরের চিপা চাপা সব ভালো করে মাখতে হবে। এই রোগটা এই জন্যই খারাপ রোগ, ওটা রুগীকে বিরক্ত করে। এই রোগে মানুষ মারা যাবে না, কিন্তু এই যে লোশন ব্যবহার করাটা বিরক্ত। আবার এই যে খালি চুলকাবে পুরো শরীর। বুঝতে পেরেছেন? স্যার, আর স্যার, আর মা যে এজেড, ওই যে ট্যাবলেট গুলো 500 মিলিগ্রাম 5 দিন খাইছে, এখন কি 5 দিনে আর খাওয়া লাগবে স্যার? এজেড 5 দিনে 5টা দিয়েছি। তারপরে জি ওই যে স্যার। রূপক দিয়েছি,
জি বেশি চুলকালে 2 বেলা, কম চুলকালে 1 বেলা, 2 সপ্তাহ দিয়েছি। তারপরে ইউনিক্সি লোশন প্রথম দিন 1 বোতল, 7 দিন জি পরে স্যার। আরেক বোতল। তারপরে নিজোডার শ্যাম্পু, ওটা অন্য সাবান শ্যাম্পু ব্যবহার করবে না অন্তত 14 দিন, ওই শ্যাম্পু দিয়েই গোসল করবে। ওই একটা শ্যাম্পু হলে বাড়ির সবাই ইউজ করতে পারবে, সমস্যা নাই। স্যার শুধু শ্যাম্পুটা ব্যবহার করি না, আর সবগুলোই চলতেছে স্যার। আবার একটা ক্রিম আছে, ক্রিমের নাম হচ্ছে কি অ্যারিস্টোডার্ম, মনে আছে? জি এই স্যার, জি ক্রিমটা জি। যেখানে চুলকানির র্যাশ আছে ওখানে লাগাতে হবে 2 বেলা করে, পুরো শরীর না। হ্যাঁ, তো শুধু ইউনিক্সি লোশনটা পুরো শরীর, আর শ্যাম্পুটা অবশ্যই ব্যবহার করতে হবে। প্রতিদিন ওই শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে, অন্য কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করলে চুলকানি আরো বেড়ে যাবে। এই নিয়মটা মানবে যে রুগী, যেমন ধরেন জি মা জি হাজবেন্ডের হাজবেন্ডও একই নিয়ম মানবে। এখন বলতে পারে হাজবেন্ডের চুলকানি নাই, তাহলে সে শুধু জি লোশনটা মাখবে 2 ডোজ। আর যদি চুলকানি থাকে তার ওয়াইফের মতো সেও ফুল কোর্স কমপ্লিট করবে। তারপরে বাবুর চুলকানি আছে, বাবুকেও ফুল কোর্স কমপ্লিট করতে হবে। বাবুকে ওই যে জিম্যাক্স সিরাপ বা এজের সিরাপ যেটা মা খাচ্ছে, মা জি তো স্যার। ট্যাবলেট খাচ্ছে, বাবুকে দিবেন জি জি সিরাপ। ধরেন জি কথার কথা 6 মাস বয়স, তো আপনি হাফ চামচ করে 5 দিন দিতে পারেন। তারপরে কি, বাবুর গা চুলকানো বন্ধ করার জন্য আপনি ফেক্সো সিরাপ হাফ চামচ করে প্রতিদিন 1 বেলা করে 7 দিন দিতে পারেন। তারপরে কি, ওই যে ইউনিক্সি লোশন 1 বোতলই তো 2 বার ব্যবহার করা যাবে 7 দিন পর পর, বললামই তো, হ্যাঁ। তারপরে অ্যারিস্টোডাম ক্রিম যেটা, ওই ক্রিমটা কিন্তু ওই মা মা বাবু একই নিয়ম, ওই যে যেখানে যেখানে চুলকানি তার মাথায় লাগাবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, শ্যাম্পুটাও জি স্যার। মা বাবু একই নিয়ম, ওই শ্যাম্পু দিয়ে গোসল করবে। এই যে যে ফরম্যাট বললাম, এই ফরম্যাটে চললে কমে যাবে। আর যার চুলকানি হয়েছে তার গামছা, তার গায়ের কাপড়, বিছানার চাদর সব আলাদা করে ফেলতে হবে। তার গামছা যদি অন্য কেউ ইউজ করে তারও হবে। এই নিয়ম কানুন গুলো ওইটার ক্ষেত্রে যা বলছি ওগুলো ঠান্ডা মাথায় ফলো করলে রুগী ভালো হয় বাবা। না হলে এগুলো রোগ, গ্রামের মানুষের এগুলো রোগ ভালো হয় না। গ্রামে এক গামছা দিয়ে সবাই হাত মুখ মোছে, একই বিছানায় সবাই থাকে। তো এগুলো নিয়ম পালন করলে ভালো থাকবে, না পালন করলে ভালো থাকবে না। মিথুন, মিথুন জি স্যার। মজিদ, জি আপনারা স্যার। কিন্তু ওই যে আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা রেজিস্টার্ড গ্রুপে আমি আপনাদের ইয়ে করেছি, নোট দিয়েছি যে জি ফেসবুক স্যার। প্রোফাইলের নামটা লিখে দেন, দেননি কিন্তু আপনাদের এই জন্য গ্রুপে অ্যাড করতে পারিনি। জি স্যার, ঠিক দিচ্ছি আছে, স্যার। আমি একটা প্রশ্ন প্রশ্ন আছে স্যার একটা। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন, জি। স্যার, প্রশ্নটা হচ্ছে এরকম যে এই গর্ভবতী মাদের যদি মাথা ব্যথা বা জ্বর থাকে স্যার, সেক্ষেত্রে স্যার নাপা বা নাপা এক্সট্রা বা নাপা এক্সট্রিম এই জাতীয় কি সবগুলোই দেওয়া যাবে সেফ সেফ যে ভাবে কোনো স্যার একটা দিলে গর্ভবতীদের? হবে, যে কোনো একটা দিলে হবে। হ্যাঁ, যে নাপা কোনো একটা এক্সট্রা, স্যার। নাপা নাপা এক্সট্রা যেটা ক্যাফেইন সমৃদ্ধ ওটা দিবেন না। হয় নাপা 500 দিলেন, অথবা নাপা এক্সটেন্ড 665 ওটা দেন, অথবা নাপা জি ওয়ান স্যার। 1000 মিলিগ্রাম ট্যাবলেট ওটা দেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ক্যাফেইনটা আসলে কিছুই না, এগুলো ঢপ। এগুলো আরো রুগী খেলে, রাতের বেলা খেলে রুগীর ঘুম আসতে সমস্যা হবে। আপনি প্লেন প্যারাসিটামল দেন যার মধ্যে অন্য কিছু নাই, নাপা, নাপা এক্সটেন্ড অথবা নাপা ওয়ান, তিনটার যে কোনো একটা 3 বেলা করে। সমস্যা কম 500 মিলিগ্রাম ট্যাবলেট, বেশি 1000 মিলিগ্রাম ট্যাবলেট বা 1 গ্রাম স্যার ট্যাবলেট, যে বুঝলেন কি? মানে যে কোন জি স্যার, মানে আরেকটু স্যার, মানে যে যে কোনো অবস্থায় প্রেগন্যান্সি থাকলে এটা দেওয়া যাবে স্যার? 8 মাস, যে কোনো 9 মাস? প্রেগনেন্সিতে এটা সেফ, নিরাপদ। 3 বেলাই খাবে স্যার? সেক্ষেত্রেও 3 বেলাই খাবে? তবে আপনি বেশি প্রিফার করবেন হচ্ছে 500 মিলিগ্রাম ট্যাবলেট অথবা 665 ট্যাবলেট প্রেগনেন্সিতে। 1000 মিলিগ্রামও নিরাপদ, কিন্তু ওটা হাই ডোজ তো, না জি দিয়ে আপনি স্যার। মাঝামাঝি থাকলেন। নাপা জি এক্সটেন্ড স্যার। বা ইস এক্সআর 665, জ্বর জি কম স্যার। হোক বেশি হোক ওটাই 3 বেলা করে দেন। অনেক সময় জ্বর কম থাকে, মাথা ব্যথা বেশি থাকে, ঠিক আছে, বা শরীর ব্যথা বেশি থাকে, জি ওই স্যার। নাপা এক্সটেন্ড 665 3 বেলা করে দেন। জ্বর ব্যথা হলে খাবে, না হলে খাবে না, বেশি আর স্যার বেটার হবে। গর্ভবতী অ্যালার্জি থাকলে স্যার সেক্ষেত্রে স্যার? অ্যালার্জি থাকলে অ্যালার্জির ঔষধ হিসেবে ওই যে লিভোসেট্রিজিন প্রিপারেশন, যেটা অ্যালসেট নামে পাওয়া যায়, সিজোনিক্স নামে পাওয়া যায়, 5 মিলিগ্রাম আচ্ছা। ট্যাবলেট, জি স্যার। ALCET, অ্যালসেট 5, এটা দেন, দিনে 1 বেলা দেওয়া যায়, প্রেগনেন্সিতে নিরাপদ। জি স্যার। ধন্যবাদ স্যার। সর্দি, গা চুলকানো এগুলোর জন্য কাজ করবে। জি স্যার। 5 দিন 7 দিন যে কয়দিন লাগে খেতে পারবে, কোনো সমস্যা নেই। জি, মুফতি আব্দুল আহাদ রহমানি, জি বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি স্যার ওয়ালাইকুম আসসালাম। ভালো স্যার আছি আমি বাবা, আল্লাহ রহমতে। জি বাবা, জি। আপনার
প্রেসক্রিপশনে আমার ছেলে 6 বছরের ছেলের এই পেশাবে ইনফেকশন ছিল, বা আমরা যেটা বলি যে পেশাব বের হইতো কিন্তু ও নিজে টের পাইতো না। পেশাব বারবার বলে করানো লাগতো। তো ওই সেফাকিলাভস যেটা আপনি দিছিলেন ওইটা খাওয়ানোর পরে এবং সাথে অ্যালকুলি হামদর্দের ওই 2টা খাওয়ানোর পরে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ এখন সে নিজে থেকে পেশাব করে, অথবা যদিও কখনো পেন ভিজে যায় তারপরেও সে নিজে বুঝতে পারে যে হায় আমার তো পেশাব আসছে, তখন সে পেশাবটা ঠিক করতেছে। আর এর সাথে সাথে বলছিলাম যে ছেলেটার হলো আহ ই পায়খানার সমস্যা, কষা, অতিরিক্ত কষা। এই জন্য আপনি ইজি লাইফটা খাওয়ানোর কথা বলছিলেন। ইজি লাইফটা যদিও আগেও খাওয়ানো হয়েছিল, এখনো খাওয়াচ্ছি, কিন্তু তাতে পায়খানা নরম হচ্ছে না, বরং গত 2-3 দিন ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে ছাগলের আমরা বলি যে ছাগলের বড়ি বা নাদির মতো ছোট্ট ছোট্ট বড়ির মতো বের হয়, আর পায়খানাটা ক্লিয়ার না। এই জন্য কি করতে পারি বা আপনার পরামর্শ আচ্ছা, কি? মানে মোটামুটি প্রস্তাব ওর এখন যা বললেন, প্রস্তাব ওর যা যা হচ্ছে যেভাবে হচ্ছে এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন নাই। আমার ছেলের বয়স 6 বছর, ও কখনো কখনো প্রস্তাব করার কথা বলতে পারে, কখনো কখনো পারে না, এটা বয়স হতে হতে ঠিক হবে। তো ওর মেজর হ্যাঁ, সমস্যা ঠিক হয়ে গেছে, এখন পায়ে যেটা কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, 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 পায়খানা শক্ত, হ্যাঁ, আমরা এই সমস্যার জন্য ইজি লাইফ খেতে বলছিলাম, এটা দিয়ে সবার হয়, যেহেতু বাবুর হচ্ছে না, বয়স 6 বছর বললেন, তাহলে এক্ষেত্রে আমরা বিকল্প অপশন গুলো চিন্তা করব। বিকল্প জি, অপশন, আপনাকে একটা সিম্পল ঔষধ আমি বলে দিই, এটা আপনি একটু খাওয়ানোর চেষ্টা করেন তো, দেখি আল্লাহ আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওই যে জি। বাজারে ল্যাকটুলোজ প্রিপারেশন আছে, অ্যাভোল্যাক, এটা খাওয়াই দেখছিলেন? না, ওটার নাম কি? অ্যাভোল্যাক, অ্যাভোল্যাক, AVOLAC, অ্যাভোল্যাক। হ্যাঁ, অ্যাভোলাক। হুম। এটা এটা খাওয়ানো হয় না। এটা 1 চামচ করে 2 বেলা দেন, 2-3 দিন দেন তো, দেখি কমে কিনা। আর কমবে, কোনো না কোনো ভাবে কমবে, তবে ছোট বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এটা কমন রোগ, ভয় পাবেন হ্যাঁ, না। এটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, ঠিক হবে। তবে ওকে একটু ঝোল খাবার বেশি খাওয়াবেন, ও যেন একটু পানি বেশি খায়, শাকসবজি বেশি খায়। তারপরে ওকে একটু প্রতিদিন, যদি দুধে অ্যালার্জি না থাকে, প্রতিদিন অন্তত একটু 1 গ্লাস, ছোট 1 গ্লাস বা মাঝারি সাইজের গ্লাস দিয়ে 1 গ্লাস করে দুধ খাওয়ান। দুধ কিন্তু পায়খানা নরম রাখতে সহযোগিতা করে। আমার কথা কি বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ওই ঝোল খাবারটা খেতে চায় না। এটাই তো সমস্যা, আমি বুঝতে পারছি, এটা এই জন্যই সমস্যা বেশি হচ্ছে। তো যতটুকু সম্ভব খেলো। বাবুরা তো কিছুই খেতে চায় না, খালি ঝোল খাবার কেন, হ্যাঁ, আমার বাবুরা একই অবস্থা। কিন্তু ধরেন ওকে যদি একটু দুধ খাওয়ানোর অভ্যাস করেন, আমার বিষয়ে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বাবা, কারণ দুধ পায়খানা নরম করতে সহযোগিতা করে। বুঝতে পেরেছেন কথাটা? একটু দুধ জি, দিয়ে দেখেন। প্রতিদিনই দুধ খাবে তাহলে ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। প্রতিদিন বয়স 4 বছর বা 5 বছরের পরে একটা বাবু প্রতিদিনই দুধ খেতে পারে। কতটুকু খাবে? বড় গ্লাস দিয়ে 1 গ্লাস তা নয়, ওই যে ধরেন 100-150 মিলির মতো, ওই যে আহ হ্যাঁ, আহ ছোট সাইজের কাচের গ্লাস আছে না, হ্যাঁ, জি, জি, আর কি, ওগুলোতে খাবে, যেখানে 150-150 এর মতো হয়, ওটা খাক। এই প্রয়োজনে ওর মধ্যে একটু ওই যে একটা হরলিক্স কিনে নিয়ে এসে দেবেন, 2 চামচ দিলেন, ও আরো মজা করে খাবে। হরলিক্স এর হ্যাঁ, পুষ্টিটাও পেলো, দুধের পুষ্টিও পেলো, আবার পায়খানাটাও নরম হবে। বুঝতে পেরেছেন? জি, জি, বুঝতে আবার পেরেছি। অ্যাভোল্যাক 1 চামচ করে 2 বেলা দেন, এবং দুধও খাওয়া শুরু করেন, সপ্তাহখানিক যাক, এরই মাঝে পায়খানা ঠিক হইলে অ্যাভোল্যাকটা বন্ধ করে দিন, দুধটা কন্টিনিউ করবে। 1 সপ্তাহ পরে আবার আমরা চিন্তা করব, টেনশন করবেন না। আর খাবারের মাঝে যেভাবেই হোক ওকে একটু ঝোল খাবার, শাকসবজি, হ্যাঁ, এগুলো একটু বেশি খাওয়াবো আমরা। হ্যাঁ, বাবা জি, একটু লেগে থাকতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, বাবুরা কোনো খাবারই খেতে চায় না, লেগে থাকলে আস্তে আস্তে খাবে। বুঝছেন বাবা? এই আর কি। জি, ইনশাল্লাহ। জি, ধন্যবাদ, টেনশন করবেন না, বাবু ভালো আছে। জি, ওকে। এমডি আলামিন স্যার সাহেব কথা বলুন। স্যার মনে কিছু নেই না স্যার, আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে স্যার, ডোন্ট মাইন্ড স্যার প্লিজ। ও, খোকন, জি স্যার। খোকন, আচ্ছা, আপনি তো রেজিস্টার্ড গ্রুপে আছেন, আপনার ফেসবুক প্রোফাইলের নাম কি? খোকন মজুমদার? আমি স্যার একটা পাঠাইছি আপনাকে স্যার, একটা হ্যাঁ, স্যার পাঠাইছেন, চাপেন। কিন্তু গ্রুপে কমেন্ট করেননি, তো এই জন্য নেই আমি স্যার, বুঝিনি। তো ওটাই স্যার, এখন ওটাই স্যার।
খোকনচন্দ্র ফেসবুক মজুমদার। খোকন মজুমদারি, হ্যাঁ আমি ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নেবো, সমস্যা নেই। জি ওকে। না ওইখানে স্যার KHO আসসালামু আলাইকুম স্যার। আর সেটা দেখ ওই খোকন মজুমদারি তো, আর জি নামের জি জি বানান জি। আলাদা। আসসালামু জি আলাইকুম। স্যার জি স্যার। আচ্ছা আলামিন, 1 মিনিট। খোকনের মনে হয় ফোন বন্ধ হবে, এই জন্য তারটা আগে নেই। খোকনের পরে এমডি আলামিনের প্রশ্ন নিচ্ছি। জি না খোকন স্যার আমার বলেন। কোনো জি, প্রশ্ন হ্যাঁ। নেই স্যার, আপনি ভালো থাকেন। আমার কথা হলো স্যার, আমার মোবাইলটা স্যার লাস্ট পজিশন, এটাই স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা বাবা, ফি আমানিল্লাহ। ওকে জি ওকে হ্যাঁ। স্যার, আসসালামু আলাইকুম। আলামিন সাহেব প্রশ্ন করবেন। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার একটা প্রশ্ন আছে, নিজেরই স্যার প্রবলেমের কথা বলবো আমি। সেটা হচ্ছে আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমার কানের ভিতরে যে ডগাটা থাকে ওই ডগার ভিতরে একটা মার্বেলের মতো হয়েছে। প্রথম অবস্থায় ছোট ছিল, তো এখন আস্তে আস্তে বড় হইতে আছে। তো ডক্টর দেখালাম, তারা বলতে আছে সিনোমা নাকি এটা বলে একটা, কানের ভিতরে প্যাডার মতো এরকম নরম, আস্তে আস্তে বড় হইতেছে। এটা অপারেশন ছাড়া নাকি কমবে না। তো অ্যান্টিবায়োটিক দিছিল, আমি 5টা দিছিল 5 দিন খাওয়ার জন্য। তো আমি খাইলাম, কোনো কোনো কিছু রেজাল্ট পাইলাম না স্যার। এখন বলছে এটা অপারেশন করতে হবে। এটার ভিতরে পানি। এটা কি ছবি টবি তুললে দেখা যাবে নাকি? জি স্যার, জি স্যার, আমি তো ছবি তুলে দেখা যাবে স্যার। কানের ছবি তুলে ডগার আমাকে ভিতরে স্যার দেখাবেন আছে। তো। অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে ওটা দিয়ে কাজ হবে না। আমি একটা অ্যান্টিবায়োটিক দেবো, ওটা খেয়ে যদি আল্লাহর মধ্যে কাজ হয় তা বেঁচে গেলেন, না হলে তো অপারেশন। কিন্তু আমার কিন্তু ওনারা ওই অ্যান্টিবায়োটিক কেন দিলেন? নিশ্চয়ই আপনাকে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দিছে যে 5 দিনে 5টা খান, ঠিক আছে? জি স্যার, এটা ওই অ্যান্টিবায়োটিক কোনটা কি দিয়েছে? দিছে, এটা দিচ্ছে স্যার এক্সিম স্যার, এক্সিম সিবি। বাবা এক্সিম সিবি 5টা কেন দেবে? এক্সিম সিবি তো আপনার এটা এটা হচ্ছে 5টা না স্যার, 5 দিন দিছে স্যার, দুইটা করে খেতে বলছে। 500 না 250? 500 স্যার। 500 2 বেলা 5 দিন খেয়েছেন, 5 দিন? জি স্যার, জি। কবে শেষ হলো? এটা 2 দিন আগে শেষ হয়েছে, আমার 2 দিন খাই না। এখন ওহো, পরে আবার ডক্টর দেখাইছি, বলছে যে এটা আসলে হবে না। এটা আমি যখন দিছি ওই অ্যান্টিবায়োটিক, তখনই বলছি এটা আসলে ওই অ্যান্টিবায়োটিকে যাবে না। তারপর মন রক্ষার্থে দিছি, যদি হয়। তো হবে না। এখন বলছে ঈদের পরে এটা অপারেশন করে ভিতরে পানি জমছে, এটা পানিটা কেটে ফেলে দিতে হবে। তাহলে ও এক্সিমটা তো বাবা সেফুরোক্সিন ক্লাভনিক অ্যাসিড, আমি ওটাই দিতে চাচ্ছিলাম। আমি অন্তত 7 থেকে 10 দিনের কোর্স দিই, তাহলে ভালো হয়ে যাওয়ার কথা। আমার যেটা মনে হয়, আপনি মহান আল্লাহর উপর ভরসা রেখে আবার 5 দিন খান। তো মানে এটা একটা না, আমি আপনাকে মিনিমাম 7 দিন বা 10 দিন খেতে বলতাম। 5 দিন থেকে কাজ হবে না। কিন্তু আপনি যদি যেহেতু 2 দিন আগে 5 দিনের কোর্স করেছেন, এখন 2 বেলা করে আবার 5 দিনের কোর্স করেন, তাহলে টোটাল 10 দিন হলো। যদিও মাঝখানে 2 দিনে ব্রেক হলো হোক, আপনি আরো 5 দিন খান। তো মহান আচ্ছা, আল্লাহ ওই কবুল 500টাই করলে হবে। যদি ওটা ভ্যানিশ হয়ে যায় বা ছোট হয়, কমে যায়, তো মিটে গেল। ক্ষতি নাই, আপনার কোনো ক্ষতি হবে না। আনফরচুনেটলি না হলে তো তখন অপারেশন তো করতে হবে, কিছু করার নেই। স্যার আমি একটা কিন্তু আপনার এই পার্সোনাল ধরনের সমস্যা হোয়াটসঅ্যাপে আমি আসলে ছবি পাঁচ তুলে দিনে দেবো। ভালো হবে না। অন্তত আমি মনে করি 7 থেকে 10 দিন একটা কোর্স দিলে যদি ভালো হয় হবে, আদারওয়াইজ তো হবেই না। এই আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন থেকে কন্টিনিউ করবো তাহলে। মানে আমি কিন্তু যদি বলছি না না হয় বাবা তাহলে যে, ঈদের পরে আর কি স্যার। আমি কিন্তু বলছি না যে ভালো হবে, কিন্তু যদি ওখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, ইনফেকশনের কারণে হয়, তাহলে একটা এই ওষুধটা 7 দিন বা 10 দিনের কোর্স করলে 100% ভালো হবে। কিন্তু আদারওয়াইজ ওখানে কোনো ধরেন মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন নয়, কিন্তু ওখানে মাংস বাড়ছে বা টিউমার সদৃশ্য কিছু হ্যান ত্যান, এগুলো আসলে অপারেশন ছাড়া কোনো অপশন নাই। কিন্তু কি সমস্যা ওটা তো এখনো অ্যানালাইসিস করা যায়নি। তো আপনি আর 5 দিনে কোর্স করলে আল্লাহ মহান আল্লাহ কবুল করলো, ওটা ছোট হলো, ভালো হলো, হ্যান ত্যান, তাহলে তো মিটে গেল। আর না হলে অপারেশন। কিন্তু এই যে 5 দিনের কোর্সে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। উল্টা শরীর এইটা জি স্যার। এই যে এক্সিম সিবি যেটা সেফ্রোক্সিন ক্লাভেনিক অ্যাসিড, এটা হচ্ছে অলরাউন্ডার। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জানা অজানা ইনফেকশন থাকলে ভালো হয়ে যাবে আপনার। এতে উপকারী হবে, ক্ষতি হবে না। সো দ্যাট আমি মনে করি আর 5টা দিন খান। এটা মনের বুঝ দেওয়ার জন্য হলো খান, যদি আল্লাহ তাআলা যদি কবুল করে ওটা ক্লিয়ার হলো, তাহলে আপনি কোনো ঝামেলা থাকলো না।
আর না হলে তো অপারেশন করবেন, ঈদের পরে সেটা পরে দেখা যাবে। তবে আমি যেটা মনে করি যে যখন কোনো অসুখের জন্য অপারেশন করবেন, কখনোই এক ডাক্তারের পরামর্শে কাজ করবেন না। যে নাক কান গলার ডাক্তারকে দেখিয়েছেন আপনি, উনি কি নাক কান গলার ডাক্তার? জি জি, উনি কনসালটেন্ট। প্রথম মেডিকেল অফিসার একজন দেখাইছি, সে আবার রেফার করছে আরেকজন সিনিয়রের কাছে স্যার। আচ্ছা, কনসালটেন্ট যারা আছে তাদের অভিজ্ঞতাও কিন্তু বেশি নয়। আপনি কখনোই কোনো মেডিকেল অফিসারকে দেখাবেন না। অসুখ বিসুখ হলে হয় কনসালটেন্ট, তার চিকিৎসায় ভালো হলে মিটে গেল, যখন বলতেছে অপারেশন তখন ওই যে আহ, ওই যে অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের কেউ, ফুল প্রফেসর না হলেও অ্যাসোসিয়েট প্রফেসর, নট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। একজন চিকিৎসক অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে মিনিমাম 15-20 বছর লাগে, তার হিউজ এক্সপিরিয়েন্স হয়। তো আমি যেটা বলবো যে একটু অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের কোন চিকিৎসককে আরেকটা বার দেখাবেন, যাক আপনার সেনায় ভিজিট 800 টাকা নিয়ে, কিন্তু তারপর আমার এই ওষুধটা আর 5 দিন খান। আর ঈদের পরে এখন ডাক্তাররা মানে ছুটি ছুটি নিয়ে তাড়াহুড়োর মধ্যে আছে। ঈদের পরে আপনি আপনার আশেপাশে যদি পপুলার থাকে, ইবনে সিনা থাকে, নাক কান গলার সরকারি মেডিকেল কলেজের ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, নট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই লেভেলের কাউকে দেখান। আমার বিশ্বাস হয়তো এমনও হতে পারে তার মাথায় ভিন্ন কোনো আইডিয়া আছে, বা ওই মানুষগুলো অপারেশনে আরো দক্ষ হয়। আমার কথা বোঝেননি? এই আর কি। দেখবে যে ঘুরে ফিরে একই খরচ, কিন্তু তার এক্সপিরিয়েন্স আরো বেশি। এটাও একটা বড় বড় ইস্যু। আবার দেখা যাচ্ছে যে সে হয়তো এমন কোন একটা বিকল্প ফর্মুলা বলে দিল যেটা হয়তো অপারেশনের থেকে বেটার অল্টারনেটিভ হয়ে গেছে। ঠিক আছে বাবা, এই আর কি। যখন জীবনে এই কথা সারা জীবন মনে রাখবেন, আল্লাহ না করুক এমন কোনো সমস্যা নিজের বা পরিবারের কারো, কোনো সিঙ্গেল কোনো চিকিৎসকের পরামর্শে অপারেশনে যাবেন না। যিনি পরামর্শ দিয়েছে উনি কোন লেভেলের, ওনার সিনিয়র লেভেলে কে আছে ওই রিলেটেড, আরেকজনের পরামর্শ নেবেন। যখন একই সেম রেসপন্স পাবেন, তখন তাহলে অপারেশন করলে সিনিয়রকে দিয়ে করাবেন, কারণ উনি জীবনে শত শত কেস হ্যান্ডেলিং করেছে। যিনি কনসালটেন্ট উনি কিন্তু অতটা করেনি। আমার কথা কি বুঝতে পেরেছেন বাবা? এই আর কি। এই ধন্যবাদ স্যার। জি বাবা আলামিন, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ফি আমানিল্লাহ। ওকে। জি হ্যাঁ, আদম প্রশ্ন করবে, আদম আলী। স্যার প্রশ্ন আদম সেরকম কিছু নাই, আমি তোমাকে জিজ্ঞাসা গ্রুপে করতে অ্যাড করে চাচ্ছি নিয়েছি যে বাবা, অ্যাড জি করে নিয়েছি, সমস্যা নেই। জি, না না সমস্যা নেই। বলতেছি যে হচ্ছে মানে ক্লাস কত দূর পর্যন্ত চলবে, কতক্ষণ চলবে? ক্লাস শেষ। এইগুলো মনে করো সবার প্রশ্ন আছে, তো যতক্ষণ প্রশ্ন আছে আমি আছি, বুঝছো? জি স্যার, জি স্যার, আহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।